কিছু কিছু অপেক্ষা জীবনের চেয়ে বড় হয়ে যায়। প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের অপেক্ষা উপন্যাসের বিখ্যাত উক্তি এটি। ঈদ উল ফিতর 2025। লামিয়া আক্তার মিম। ঈদের দিনেও তার বিষণ্ণ মন। এই দিনটি অনেকের জন্য খুশির হলেও তার জন্য বেদনার। আজকের এই দিনে একজনের অভাব অনুভব করছে পরিবারটি। কে তিনি? ঈদের দিনে সবাই ঘুম থেকে উঠে দেখে তাদের বাবা নামাজ পড়ে আসছে, তারা গিয়ে সালাম করে, বাবা সালামি দেয়। আমার তো বাবা নেই। আমি ঈদের দিনে ঘুম থেকে উঠে আম্মুকেই দেখি। আমি যখন আম্মুকে সালাম করি, আম্মু সালামি দেয়, তখন আম্মুকে বলি, মু যদি আমার বাবা থাকতো, আমাকেও ওরে যেভাবে ওর বাবা সালামি দিয়েছে আমাকেও তো দিত। 12 বছর ধরে অপেক্ষা, বাবা কখন আসবে এই প্রশ্ন কার কাছে করবে? ঘাটে ঘাটে চেয়েছে উত্তর, জানতে পারেনি সে। মিমের যখন বয়স 2 বছর, বাবার অবয়ব বোঝারও বয়স হয়নি তখন। সেই সময় 2013 সালে গুম হন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ কাউসার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তেজগাঁও থেকে তুলে নিয়ে যায় 4 জনকে, তার মধ্যে কাউসার একজন। এখনও খোঁজ মেলেনি কাউসারের। চাইছিলাম যে আওয়ামী লীগ সরকারের পতন হলে আমাদের স্বজনরা আমরা ফিরে পাবো। তো এই সরকার তো এই 8 মাস হয়, তো এই 8 মাসে আমরা আমাদের স্বজনদের এখনো পাই নাই। আমরা কিছু কিছু শুনি যে আয়নাগারে কিছু আলামত আছে। আমি এটুকু শুনছি যে র্যাব 2 এ নাকি আমার নাম লেখা পেয়েছে, মেনু লেখা। আমার যতটা সম্ভব যে আমার স্বামীর আমার নাম লিখছে। আমাদের বিশ্বাস যে বেঁচে আছে। যদি এই সরকার আরেকটু গুরুত্ব দিত তাহলে আমরা এতদিন আমাদের লোকগুলো পেয়ে যেতাম। হতভাগা পরিবারটি এখনো আশায় বুক বেঁধে আছে। রেহেনা বানু, তিনিও ঈদের দিন আনন্দ করতে পারেন না। অন্য সবার মতো মন খুলে হাসতেও পারেন না। ওই যে ছোট ভাই পিন্টুর কথা মনে পড়ে। 11টা বছর আমি আমার ভাইয়ের জন্য সরকার কোথায় না গিয়েছে, আমি সব জায়গায় গেছি, আমি কিন্তু হতাশ হয়েছিলাম। আবার বাংলাদেশ যখন স্বাধীন হইল 5ই আগস্টে, তখন ভাবছিলাম যে আমার ভাইয়ের একটা খোঁজ পাব। আমার মাকে আমি সবসময় মিথ্যা সান্ত্বনা দেই। আমার মা বলে, পিন্টু আছে তো? হ্যাঁ মা, পিন্টু আছে, পিন্টু আছে, আমার কাছে খবর আছে, পিন্টু আছে। তারপর আমার মা ভাত খায়, আমার মা অনেকটা পাগলের মতো হয়ে গেছে। আমার আব্বু অনেক আশায় থাকতো, বালিশের নিচে চাবিটা রাখতো যে রাতে বোধহয় নখ হবে, সে দৌড়ে গিয়ে আমার ভাইকে খুলে নিয়ে আসবে। আমার আব্বু এরকম আশায় আশায় দিনগুলা কাটে। আমাদের দিনগুলো এখনো আশায় আশায় কাটে। আমাদের ঈদগুলা এইভাবে কান্না করে যায়। আমাদের ভেতরে কোনো শান্তি নাই। আমি জানতে চাই আমার ভাইয়ের সাথে কি ঘটেছে। আমি জানতে চাই আমার ভাইকে মেরে ফেলেছে নাকি আমার ভাইকে বেঁচে আছে, আমি জানি না। আমার ভাইয়ের খোঁজ আমি চাই। 2013 সালের 12ই ডিসেম্বর গুম হয় ছাত্রদলের সূত্রাপুর থানার সভাপতি সেলিম রেজা পিন্টু। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকেও তুলে নিয়ে যাওয়া হয়। এমন শত শত পরিবারের অপেক্ষা প্রিয়জনের জন্য। কবে ফিরবে নাকি ফিরবে না, এই দোটানায় পরিবারের আনন্দ আজ আসে না। সন্তানরা বাবার পরিচয় পায় না, স্ত্রী হারায় স্বামীর পরিচয়। বেঁচে আছে না মরে গেছে এই শঙ্কায় যুগ পার হয়ে গেছে। স্কুলে ভর্তি হতে গিয়ে বাবাকে মৃত দেখাবে নাকি জীবিত? শুধু তাই নয়, অভিভাবক না থাকায় বাসা ভাড়া নিতেও বেগ পোহাতে হয়েছে। অনেক পরিবারকে থাকতে হয়েছে
রাজনৈতিক পরিচয় গোপন করে। 2009 সাল থেকে শুরু আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দলের আন্দোলন। সে আন্দোলনে বিরোধী মতকে দমন করার জন্য চলে স্টিম রোলার। বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার যে আন্দোলন শুরু হয়, সে আন্দোলনে করতে গিয়ে আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ইভেন মহিলা দলেরও কিছু নেতাকর্মী খুন হয়, গুম হয়। আমার ঠিক মনে আছে আমাদের বিএনপি নেতা সুমন যেদিন গুম হয়, ওই দিন আমাদের সাথেই কাজ করতো, আমাদের সেলে কাজ করতো, আমরা বিএনপি পরিবারের সাথে কাজ করতো আলামিন এবং আলামিনের 3টা ছোট ভাই। এই 3টা ছোট ভাইকে একসাথে, তাদের কিন্তু অপরাধ ছিল না। সুমন ভাইকে যখন গুম করা হয়, শুধু তাদের দেখার জন্য সাক্ষী রাখেনি, এই 4টা ছেলেকে কিন্তু গুম করা হয়েছিল সেদিন। আজও তাদের কোনো স্মৃতিচিহ্ন আমরা পাইনি। 2014 সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়। সরকার বিরোধী দলের সংঘর্ষ, আন্দোলন ও প্রতিরোধের মধ্যে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। বিএনপি, জামাত ইসলামী ও অন্যান্য বিরোধী শক্তিগুলো নির্বাচনের বয়কটের ডাক দেয়। সেই নির্বাচন বয়কটের আন্দোলন দমানোর জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার বিরোধী মত দমনের একটি নতুন অস্ত্র আবিষ্কার করে। তার নাম গুম। এই গুমের শিকারে হয়েছে রাজনৈতিক আক্রোশ, ক্ষমতার লড়াইয়ের কারণে নিখোঁজ হওয়ার ঘটনা। আমরা অধিকার কন্টিনিউয়াসলি আমরা এই কাজটা করে গেছি, এবং শুধু নট অনলি বাংলাদেশ, আমরা ইন্টারন্যাশনাল যেই জায়গাগুলিতে বলার যায়, জাতিসংঘের, আপনারা জানেন যে জাতিসংঘের এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের একটা কমিটিও আছে। সেই কমিটিতে আমাদের যখনই ইউপিআর সেশন যেটা হচ্ছে প্রত্যেক 4 বছর পর পর, ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ, যেখানে আমরা আমাদের লিখিত রিপোর্টে আমরা গুমের ভয়াবহতা সম্পর্কে বলেছি, এবং এইটা ছিল অধিকারের প্রতি এই বিগত কর্তৃত্ববাদী সরকারের একটা বড় ক্ষোভের বিষয়। 2021 সালে জাতিসংঘ থেকে 34 জন রাজনৈতিক ব্যক্তির সন্ধান চেয়ে চিঠি দেওয়া হয়। এর মধ্যে 5 জনের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি। বেশিরভাগ ক্ষেত্রে এই গুমের ঘটনাগুলো ঘটেছে রাতে। পরিবারের সদস্যরা কিছুই জানত না। এই ঘটনাগুলোর পেছনে কারা দায়ী, কেন এই মানুষগুলো অদৃশ্য হয়ে গেল, সেই প্রশ্ন এখনো রয়ে গেছে। এটা শুধু গুমের ঘটনা নয়, এটি জনগণের অধিকার হরণের বিষয়। বিভিন্ন ব্যক্তি গুম হয়েছে রাজনৈতিক কারণে, তাদের পরিবারগুলো এখনো বিচার পাননি। এই শিশু বড় হয়েছে তার মাকে নিয়ে, তার জীবন কেটেছে বাবাকে ছাড়া। সে স্কুলে যায়, বন্ধুদের সাথে সময় কাটায়, কিন্তু প্রতিটি মুহূর্তে শূন্যতা অনুভব করে। বাবার পরিচয় ছাড়া কিছু অংশ এখনো পূরণ হবার নয়। স্কুলে তুমি কোন ক্লাসে পড়ো বললা? ক্লাস 10-এ। তোমাদের কতজন আছে স্কুলের ক্লাসের মধ্যে? 70 কত? 70 তোমার স্কুলের নাম? বানিয়াপাতা আইডিয়াল হাই স্কুল। আইডিয়াল হাই স্কুল। তোমার কি বাবার কথা খুব মনে পড়ে? হ্যাঁ, তোমার স্কুলে বন্ধুরা জিজ্ঞাসা করে তোমাকে কি বলে? বিদেশ থেকে বলো। তার মধ্যে এক ধরনের ট্রমা বা বিষণ্ণতা কাজ করছে। কথা বলতে বলতে এক পর্যায়ে সে বলে, আমি আর কথা বলতে পারবো না, মাথা ঘুরে পড়ে যাব। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বলছে 2007 থেকে 2023 পর্যন্ত 17 বছরে 629 জন গুম হয়েছে। একই ধরনের তথ্য দিয়েছে আরেকটি বেসরকারি সংস্থা, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, HRSS।
নাবিলা নূর, পড়েন আজিমপুর গার্লস কলেজে। তার বাবার নাম নুরু হোসেন হিরু, রাজধানীর উত্তরা ছাত্রদলের নেতা ছিলেন। বাবা গুম হয়েছে 2011 সালে। বাবার স্মৃতি বলতে বলতে কেঁদেই ফেললেন নাবিলা। আমার তখন বয়স ছিল 6 বছর। তো আমার এইটুকুই মনে আছে যে বাবা যাওয়ার আগে আমাকে জড়ায় ধরেছিল আর আমাকে একটা নাম্বার দিয়ে গেছিলো। ওই নাম্বারটাকে বলছিল যে তুমি এটাকে কল দিবা, কল দিলে তুমি হচ্ছে আমার সাথে কথা বলতে পারবা। তো যাওয়ার পরে আমার জানি না কতদিন পরে, আমার ঠিক খেয়াল নাই, কিন্তু যাওয়ার পরে অনেকদিন পরে আমি এটাতে কল দিই, কিন্তু আসলে সেই নাম্বারটা বন্ধ। আজকে পর্যন্তই সেই নাম্বারটা বন্ধ। আজকে 14 বছর আমার বাবা এখনো পর্যন্ত কোনো সন্ধান আমরা পাইলাম না। এটা বলতে খুবই দুঃখজনক যে আমার পরিবারই আমাকে এরকমভাবে ভয় দেখাইছে যে আমরা আগাইতে পারি নাই, আমরা বাইরে বলতে পারি নাই যে আমার বাবা নাই। আমি বাকি 10টা বাচ্চার মতো আমি সন্ধান চাইতে পারি নাই। যখন আমার দাদুর বাড়ি হচ্ছে দক্ষিণখান মধুবাগ, তো ওখানে দাদুর বাড়িতে যখন যাইতাম আমাদেরকে ওনারা বলতো যে আমাদেরকে তোমরা আসলে আমাদেরকে থ্রেট দেয় ফোন দিয়ে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। তার ছোট ভাই সিয়ামের তো কিছুই মনে নেই। বাবা গুম হওয়ার সময় তিনি মায়ের পেটে। সিয়াম এখন কোরআনের হাফেজ হয়েছে, কিন্তু তার বাবা এখনো জানে না ছেলে এত বড় কৃতিত্ব অর্জন করেছে। তার কোনো বন্ধু নেই, একা একা খেলাধুলা করে, ঘোরাফেরাও করে একাই। বাইরের কারো সাথে কথা বললে যদি আবার বাবার কথা জিজ্ঞেস করে তাহলে কি বলবে? আমার বাবার কোনো কিছু মনে নেই। আমার কি মনে হয়? তুমি আস্তে আস্তে বুঝতে শিখলে বাবার কথা। শুধু আমার বাবার অভাবটা বুঝছি আমি। আমার বাবা নাই, বাবাকে দেখি না, বাবাকে কোনো সময় দেখিও নেই। আর আমার বাবাকে দেখার ইচ্ছা আছে। বন্ধুদের সাথে আমি তেমন মিলতাম না, একাই থাকতাম প্রথম। পরে আস্তে আস্তে তার সাথে মিলছি, কথা বলছি, কয়েকজনকে এই কথাগুলো বলছি। তারা শুনছে, তাদেরও মন খারাপ হয়েছে। এখন আমি সরকারের কাছে একটা জিনিস চাই, বাবার সন্তানটা দেয়। আর আমার বাবার কি হয়েছিল, কি করছে তার বাবাকে আমি জানতে চাই, আর শাস্তি চাই যারা করছে। এটি শুধু গুমের ঘটনা নয়, এটি জনগণের অধিকার হরণের বিষয়। পরিবারগুলো পায়নি আইনি সহায়তা, পায়নি কোনো বিচারও। শিশুগুলো দিনের পর দিন পিতৃ পরিচয়ের খোঁজে দিন কাটাচ্ছে। এমন ভয়াবহ নির্যাতনে সন্তানরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। মানবাধিকার সংস্থাগুলোর গুমের তালিকা তো আছেই, 5 আগস্টের পর এই তালিকা আরও লম্বা হয়েছে। ফিরছে একটা বিরতি নিয়ে। আন্তর্জাতিক চাপে বিগত আওয়ামী লীগ সরকার লোক দেখানো কিছু কার্যক্রম নিলেও ছিল না আন্তরিকতা। নিখোঁজদের খুঁজে বের করার কোনো চেষ্টা দেখা যায়নি। এই পরিবারগুলো রাস্তায় দাঁড়িয়েছে তাদের অধিকার নিশ্চিত করার জন্য, প্রিয়জনকে খুঁজে পেতে। মানবাধিকার সংস্থাগুলো বলছে 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত 3 বছরে 21 জন গুম হন। 2010 সালে 47 জন, 2011 সালে 59, 2012 সালে 56, 2013 সালে 72 জন, 2014 সালে 34, 2015 সালে 55, 2016 সালে 97, 2017 সালে 60 জন, 2018 সালে 34, 2019 সালে 13, 2020 সালে 6 জন, 2021 সালে 7, 2022 সালে 5 জন, সবশেষ 2023 সালে 9 জন গুমের শিকার হন। 2011 সালে প্রথম আমাদের দলীয়ভাবে একজন গুম হয়, সেটা হচ্ছে তরিকুল ইসলাম তারার পরিবার, মিরপুরের পরিবার। এছাড়া 2011 সালের পর থেকে 2012 সাল, 13 সাল এবং 14 সাল পর্যন্ত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্লাস হচ্ছে যে সাধারণ মানুষ যারা শেখ হাসিনার একনায়কতন্ত্রের বিরুদ্ধে যারা কথা বলেছে এবং গণতন্ত্রের জন্য কথা বলেছে, তাদের মধ্যে প্রায় 450 জনের মতন আমরা গুমের তালিকা পেয়েছিলাম।
তার মধ্যে কিছু জন প্রায় 15-20 দিন করে, কেউ 5 দিন, কেউ 7 দিন, কেউ 3 মাস এরকম গুম ছিল। কিছু কিছু ফেরত এসেছে অনেক প্রতিবাদের ফলে। আর এখনও প্রায় কয়েকশো পরিবার যাদের স্বজনরা এখন ফেরত আসে নাই, এবং বিশেষ করে বিএনপি সবচেয়ে বেশি ভুক্তভোগী। কারণ বিএনপির যেসব নেতা কর্মী যারা ছিল, যারা মাঠে কাজ করেছে, তাদের মধ্যে বেশিরভাগই এখন পর্যন্ত ফেরত আসে, এমনকি পরিবার তাদের লাশও পায় নাই। গুম কমিশনের তথ্য বলছে 2009 থেকে 2024 পর্যন্ত 15 বছরে 1675টি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত হয়। কমিশন পর্যালোচনা করছে 758টির। এই গুম হওয়া পরিবারগুলো আইনি সংগ্রামে রয়েছে। স্বামীকে খুঁজে পেতে কিভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে তা একটি গুম পরিবারের কাছে শুনব। খালিদ হাসান সোহেল ছাত্রদল নেতা, 2013 সালে গুম হন। তার স্ত্রী সন্তানকে শোনাচ্ছিলেন বাবা গুমের গল্প। আবার কিছুক্ষণ এখানে থেকে আবার মন মানতো না, এরা আবার বলতো না এখানে আনে নাই, হয়তো ডিবি অফিসে রাখছে, আবার এখান থেকে এদের কথা শুনে আবার চলে যেতাম। তখন তো বুঝে উঠতে পারি নাই আসলে কোথায় গেলে উত্তরটা পাবো, কোথায় গেলে তোমার বাবার সন্ধানটা পাবো। এভাবে তো আমরা মানে ওই কয়টা দিন পরপর শুধু দৌড়াই গেছি রাস্তায় রাস্তায়। এই পরিবারগুলো অভিভাবকহীন, বেশিরভাগের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। তাদের জীবন কিভাবে চলে তার গল্প শুনব। চলিয়ে আমাকে জিয়া ফাউন্ডেশন থেকে 3000 টাকা করে দেওয়া হয়, আর দেশমাতা ফাউন্ডেশন থেকে 4000। এই টাকা দিয়েই আর আমি ওদের শুধু টিচারের টাকাটা ওঠে না, আমার ছেলের ওষুধের টাকাই তো লাগে অনেক। তাই যে আমি বাসায় আমার মার বাড়িতে ছিলাম 2020 সাল পর্যন্ত। 16 সালে আমার বাবা মারা যায়, তারপর থেকে আর তো আমার আম্মা 20 পর্যন্ত দেখছে। তারপর 20 সালের পর আমি আমার ছোটো বোনের বাসায় চলে আসছি, বোন নিয়ে এসছে। 2 ছেলে মেয়ে নিয়ে এখানে, মানে এই টাকাটার পরে যা খরচ হয়, যা যেখানে লাগে আমার বোন জামাই দেখে। ভাই নাই, ওই ভাই হিসাবে একটা ভাই পাইছি। আর ছোটো বোনের শ্বশুর বাড়িতে বড় বোন 2 বাচ্চা নিয়ে থাকা কত কষ্টের, বোঝানোর মতো না। সোহেলের পরিবারের আইনি সংগ্রাম রয়েছে। অবশেষে বিচার কি হবে? গুম হওয়া পরিবারগুলো আইনি সহায়তা পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। এক্সট্রাজুডিশিয়াল কিলিং থেকেও গুমকে আরও ভয়াবহ বলা হয়, কারণ এক্সট্রাজুডিশিয়াল কিলিংয়ের পরে ফ্যামিলিগুলি ভিকটিমের লাশটা পায়, তাকে কবরস্থ করা যায়, তার সম্পর্কে ধর্মীয় রীতিনীতি পালন করা যায়। এমনকি ওই এক্সট্রাজুডিশিয়াল কিলিংয়ের শিকার ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার পরিবার সেই ফ্যাসিলিটিটি পায় টাকা তোলার। জমি জমার ক্ষেত্রেও তাদের যে অধিকার সেটা তারা পায়। কিন্তু গুম এমন একটা জিনিস যে এই গুমের শিকার ব্যক্তিদের পরিবার তারা সমস্ত ফ্যাসিলিটি থেকে বঞ্চিত। এবং আর যেই লোকটা গুম হয়েছে সেই লোক যারা পরবর্তীতে আপনারা জানেন যে বের হয়ে যেছে, স্টেটমেন্ট দিয়েছে, তাদেরকে যেভাবে রাখা হয়েছে সেটার বর্ণনা তো আপনারা জানেনই। যার ফলে আপনি জেলখানার সাথে আর আয়নাঘর নামে যে সমস্ত অবৈধ আটকের স্থান আছে সেগুলির সাথে কোনো তুলনা করাই যায় না। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের ক্ষোভ, হতাশা ও শোক একটি সংগঠনের জন্ম দিয়েছে, নাম মায়ের ডাক। এটি একটি শক্তিশালী সংগঠন যারা গুম হওয়া পরিবারের সদস্যদের কষ্টের বিরুদ্ধে সংগ্রাম করছে। 5ই আগস্টের পরে আমাদের হয়তো ট্রমাটা অনেক বেশি বেড়ে গেছে, কারণ আমরা জানি না আমরা যেই আশা বা এই স্বপ্ন নিয়ে আমরা মানে এগিয়ে যাচ্ছিলাম, আন্দোলনে ছিলাম, রাজপথ ছাড়িনি আমরা ফ্যাসিস্ট হাসিনার রেজিমের সময়। 5ই আগস্টের পরে আসলে সেই জিনিসটা হয়ে গেল যে অনেক বেশি ভারী, অনেক বেশি ভয়ঙ্কর আমাদের জন্য। এখন সামনে আসছে কিছু কিছু তথ্য, তো সেই জায়গা থেকে জানতে পারি যে
কিছু মানুষকে তারা মেরে, অনেক বড় সংখ্যক মানুষকে মেরে তারা হয়তো বিভিন্ন জায়গায় নদীতে বা অন্য কোথাও ফেলে দিয়েছে। বাট এই তথ্য প্রত্যেকটা পরিবারের আসলে জানার অধিকার আছে তার সন্তানের সাথে কি হয়েছে। একটি আন্দোলন যা চুপ হয়ে থাকা শত শত পরিবারের মানুষকে ভাষা দিয়েছে এবং তাদের অধিকারের জন্য রাষ্ট্রকে চাপ সৃষ্টি করেছে। আজ এই সন্তানরা বড় হচ্ছে তাদের নতুন জীবনের জন্য, কিন্তু সন্তান আজও তার বাবার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করছে। এই পর্যন্ত তো আমি মায়ের ডাকের সাথেও দৌড়াদৌড়ি করতেছি, এমনকি বিএনপির যত আছে সব জায়গায় মানে যাই। যখন ওরা খুঁজতে যাইতাম তখন আমাদের বাসা অনেক, আমার শ্বশুরবাড়ি অনেক লোকজন যাইতো, হ্যারাসমেন্ট করতো, অনেক ছুরি নিয়ে আসতো। বা আমিও যখন যেতাম তখন আমার পিছু মানুষ লাগতো, তা আমার অনেকে বলতো কি তুমি একটু সাবধানে যাও। মানে আমার শ্বশুর তখন বলছি আব্বা আপনার যাওয়া লাগবে না, আমিই যাই। তা আমি অনেক জায়গায় দৌড়াইছি, ডিপিতে তো মানে প্রচুর গেছি, আরও অনেক জায়গায় আমি কাগজপত্র জমা দিছি। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার একটা কাগজ জমা দিছি, একটা মানে আসছিল ওনারা আয়সা বলছে ওরে খুঁজে দিবে। তো তারপরে আর কোনো। ছেলের পড়াশোনার খরচ পান একটি রাজনৈতিক দল থেকে, না হলে ছেলের পড়াশোনাও হতো না। বাবার বাড়িতে থাকতে হয় খুব কষ্ট করে। বাবার একটি দোকান ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ও গুম পরিবারের দোকান অভিযোগে উচ্ছেদ করা হয়। চলতে কষ্ট হয় জানেন তো, এটা একজন মানুষ যেহেতু ঘরের একটা যার ধারায় মানে একটা সংসার চলে, সে যদি না থাকে তার অবস্থাটা কি হয়। এই গুম পরিবারগুলোকে আর্থিকভাবে সহায়তা করে থাকে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন। তারা গুম, ক্রসফায়ার, জুলাই আন্দোলনে নিহত পরিবারগুলোকেও আর্থিক সহায়তা দিয়ে থাকে। প্রায় 600 পরিবারকে প্রতি মাসে এই সহায়তা দেওয়া হয়। জনাব তারেক রহমান শুধুই খুন গুম না, উনি অনেক আগে থেকেই আমাদের বাংলাদেশের শুধু দলীয় না, অনেক নির্যাতিত, নিপীড়িত এবং দুস্থ মানুষের পাশে দাঁড়াই। এবং যে কাজটি আমি ওনার নির্দেশে শুরু করেছিলাম, যেমন প্রতি মাসে তাদের সাথে আমাদের একবার করে যোগাযোগ হচ্ছে, কারণ এরা এই 650 ফ্যামিলি ঔষধ, তারপরে থাকা খাওয়া, কোনো ছাত্রছাত্রী যা আছে যাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চা আছে তাদের খাওয়া এবং পড়াশোনার ব্যাপারটা আমরা নিবিড়ভাবে চালিয়ে যাচ্ছি। যে শিশু বাচ্চা থেকে আমরা শুরু করেছি তারা এখন কিশোর থেকে তরুণ, এবং এই বাচ্চাগুলো আমরা গেলে আমাদের কাছে প্রশ্ন করে যে আমার বাবা কি ফিরে আসবে। গুম হওয়ার ফলে সন্তানদের জীবনে শূন্যতা তৈরি হয়েছে। আজ আমরা তাদের সাথে কথা বলবো যাদের বাবা নামক এক বটবৃক্ষটি আজও ফিরে আসেনি। শূন্যতা, শোক ও মানসিক সমস্যার গল্পও শুনবো তাদের, যেগুলো তাদের জীবনে গভীর ছাপ রেখে গেছে, ছাপ রেখে যাচ্ছে। রাষ্ট্র এখনো তাদের প্রশ্নের উত্তর দিতে পারেনি। কোথায় আছে তাদের প্রিয়জন? আদৌ কি বেঁচে আছে নাকি মরে গেছে? তার আগে নিচ্ছি আরও একটা ছোট্ট বিরতি। লামিয়া, সিয়াম, নাবিলা, আরিয়ান জন্মের পর থেকে অন্যের বাবাকে দেখে বুঝতে শিখেছে বাবা বুঝি এমন হয়। নিজেদের জীবনে এক যুগ পার হয়েছে আন্দোলন ও বিচারের দাবিতে। প্রতিটি প্রতিবাদে তাদের কান্নার যেন শেষই হয় না। একই ভাষায় আকুতি করছে, আর কত অপেক্ষা করব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম কমিশন তৈরি করেছে। এই কমিশন কি পারবে আদৌ এই গুম হয়ে যাওয়া মানুষদের পরিচয় বের করতে? মাহফুজুর রহমান সোহেল গুম 2013 থেকে। 5 বছর বয়সে বাবাকে হারায় আরিয়ান। আরিয়ানকে বাবার গুম হওয়া এখনো নিয়মিত ভোগায়। স্কুলে যে সময় ভর্তি হয়েছি শুরুর দিকে আব্বু আমাকে নিয়ে যেত, তো যখন আবার গুম হয় তারপরে কিছুদিন ভয় ছিলাম, বাসাতে স্কুলে যেতে দেয়নি। পরে যখন স্কুলে গেছি, আমার যা ক্লাসমেট আছে, ফ্রেন্ড সার্কেল, ওরা আমাকে বলতো তুমি একলা আসো বা তোমার আম্মু বা দাদুর সাথে আসো, তোমার আব্বু কোথায়? তখন আমি ওদের বিভিন্ন ধরনের কথা বলে মানাই নিতাম যে এই আব্বু কাজে থাকে, বিজি থাকে, আসতে পারে না।
12 বছর যাবত আমি আমার আব্বুকে দেখতে পাই না। আমার আব্বুর স্মৃতি বলতে গেলে আমার কাছে আছে খালি একটা ছবি আর আমার আব্বুর কিছু জামা কাপড়, তাছাড়া আমাদের কাছে আর কোনো স্মৃতি নেই। আব্বু যদি বেঁচে থাকে তাহলে আমার আব্বুকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া, আর অথবা যদি যারা এটার সঙ্গে জড়িত তাদের একটা সুষ্ঠু বিচার করা। তরিকুল ইসলামের ছেলে সিয়াম, সে বাবাকে হারিয়েছে মাত্র 2 বছর বয়সে। বাবার অভাব তার মানসিকতার ওপর প্রভাব ফেলেছে। সিয়ামের ভালো লাগে না বন্ধুদের সাথে খেলতে, স্কুলে কেউ জিজ্ঞেস করলে সে উত্তরও দেয় না, সারাক্ষণ চুপ থাকে। এখন একটু সবার কাছে একটু মিশতে দেই, কারণ আটকায় অনেক রাখছি ওরে। লামিয়া আক্তার মিম গুম হওয়া পারভেজ রেজার মেয়ে। স্কুলে সহপাঠীরা বাবার কথা জিজ্ঞেস করলে সেও চুপ করে থাকে, বাড়িতে এসে ঢুকরে ঢুকরে কাঁদে। সব মেয়েরা এসে বলতো যে তোমাকে পেপারে দেখছি, তোমাকে আমি টিভিতে দেখছি, তোমার বাবার কি হয়েছে। এগুলো যখন বলতো আমার না ভয় লাগতো, কেন সবাই আমাকে এভাবে জিজ্ঞাসা করে, আমার বাবা তো কোনো অন্যায় করে না। তারা শুধু তাদের বাবাকে হারায়নি, হারিয়েছে তাদের শৈশবের আনন্দ উল্লাস ও স্থিতিশীলতা। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই শিশুরা শঙ্কা, উদ্বেগ, হতাশা ও আত্মবিশ্বাসের অভাবে ভুগতে থাকবে। কয়েকটা বাচ্চাকে আমি দেখেছি, যেমন ওরা আমার কাছে যখন আসতো, আমি ব্যক্তিগতভাবে ওদেরকে দেখতাম, ওরা আসলে সবসময় মাথা নিচু করে থাকতো। আসলে তারা অনেকেই, আমি ওদেরকে যখন বলতাম যে ওদেরকে একটু আনন্দর জন্য একটু বাইরে ঘুরে নিয়ে যাবেন, স্যার ঘুরতে যাইতে চায় না, আত্মীয় স্বজন বাসা যাইতে চায় না, স্যার গেলে ওরা কোনো কথা বলে না। ট্রমা থেকে বের করার জন্য বাচ্চাদেরকে একটা মানসিক কাউন্সেলিং করানো যেতে পারে, এবং এটা খুবই জরুরি। এবং এই কাউন্সেলিংয়ের মাধ্যমেই বাচ্চাকে এবং বাচ্চার পরিবারকে অবশ্যই আমরা ওদেরকে একটা সুস্থ পরিবেশ দিতে পারবো মনে করি আর কি। আমরা কথা বলতে চাই গুম কমিশনে। বিগত আওয়ামী লীগ সরকার ভিন্নমত দমনে বহু মানুষকে গুম করে। 5ই আগস্টের পর সরকার একটি গুম কমিশন তৈরি করে। এই গুম কমিশনে দিকে তাকিয়ে রয়েছে গুম হওয়া পরিবারগুলো। তারা ফিরে পেতে চায় তাদের আত্মীয় স্বজনগুলোকে। আমরা এখানে এসেছিলাম গুম কমিশনার নূর খানের সাথে কথা বলতে। তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং জানিয়েছেন গুম হওয়া পরিবারগুলো নিয়ে এবং গুম ব্যক্তিদের নিয়ে তারা কি করছেন, কিন্তু তিনি আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হন নাই। বর্তমানে সেই অভিযোগগুলোর কি অবস্থা জানতে চাই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে। যারা বন্দী ছিলেন সেখানে, গুম হয়ে যারা ছিলেন বছরের পর বছর, তারা 8 বছর যারা ছিলেন, সে ফর এক্সাম্পল, তো তাকে যখন মুক্ত করা হয় 5ই আগস্টের পরে, তিনি অথবা বিভিন্ন সময় যত গুমের শিকার যারা বেরিয়ে আসছেন আগে, সেখানে 1 বছর ছিলেন, 6 মাস ছিলেন, 3 মাস ছিলেন, তারা যারা বেরিয়ে আসছেন তাদের যে সমস্ত স্টেটমেন্ট, এগুলো কিন্তু আমাদের কাছে আছে। গুম কমিশনের কাছেও তারা এসে তাদের বক্তব্যগুলো কিন্তু বলেন। তাদের বক্তব্য থেকে আমরা প্রথমত তাদের স্মৃতির থেকে একটা ম্যাপ আঁকি আমরা। সেই অনুযায়ী যখন আমরা এটা আবিষ্কার করলাম, তখন এই সেন্টারের সাথে যার যার পিকচার মিলে যায়, তখন সেই ভিকটিমকে নিয়ে আমরা আবার সেখানে নিয়ে যেতে দিই, দেখেন তো এটা কিনা। তখন তার আইডেন্টিফাই করে, ইয়েস দিস ইজ দ্য ট্রু। আপনি যদি বলেন যে এত বড় অপরাধ যে হয়েছে, কল্পনায় জাস্ট চিন্তা করে দেন, শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতো বা শেখ হাসিনা না থাকতো, এই অপরাধগুলো এই মাত্রায় হওয়ার সম্ভাবনা কত % ছিল। সুতরাং একজন ব্যক্তির সাজাও যদি নিশ্চিত করেন, তাহলেও কিন্তু এই হাজারো হত্যাকাণ্ডের বিচারের মেজরিটি অংশ বিচার করে ফেলা যায়। সে কারণে আমরা গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, করেছে, এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না। টপ কমান্ডার্স, রাষ্ট্রের যাদের কারণে রাষ্ট্রটা এমন হয়েছে, তাদের বিচারটা আমরা করতে চাই। গুম পরিবারের সন্তানরা চান তাদের বাবাকে, চান অভিযুক্তের শাস্তি। এরকম ঘটনা আর যেন না ঘটে, আর কেউ যেন বাবা হারা না হয়। আমি বড় হয়ে এই গুম শব্দ, এই গুম, এগুলোর বিচার করতে চাই,
যাতে এই বাংলাদেশে আর কেউকে গুম না করা হয়, যাতে আমার বাবার মতো আর কেউকে কষ্ট না দেওয়া হয়। আমার বাবা কই এখন আমি এটাও জানি না, আমার বাবা দেখতে কেমন এটাও আমি জানি না। শুধু জানি যে এই ছবিটাই যার ছবি এটাই আমার বাবা। রাজনৈতিক কারণে বেশিরভাগ গুম হয়েছে। বিরোধী মতের অনেক মানুষকে গুম করে ভারতের জেলে পাঠানো হয়েছে। এক কথায় বিরোধী মত দমনের নামে গুমকে বৈধতা দিয়েছে বিগত আওয়ামী সরকার। মানুষ মরে গেলে শোক ধীরে ধীরে কমলেও গুমের কবলে না ফেরা স্বজনের পরিবারের আহাজারি যেন কমে না। মত দ্বিমত ও ভিন্ন মতকে দমনের নামে আর কখনো যেন গুমের বাংলাদেশ দেখতে না হয় দেশবাসীকে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।